একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি রীতা রানী সরকার চান্দিনা রেদওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, সবাই সুস্থ আছো। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদেরকে আমার পথ প্রবন্ধ নিয়ে। আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আমার পথ প্রবন্ধ নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আমি তোমাদেরকে পড়াও দিয়েছিলাম, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, শব্দার্থ টিকা পড়ার জন্যে প্রবন্ধের শ্রেণীবিভাগ আলোচনা করেছিলাম এবং সেগুলো পড়ে রাখতে বলেছিলাম তোমাদেরকে। আমরা আজকে মূল প্রবন্ধের ভিতরে যাব। মূল প্রবন্ধের যে প্রবন্ধটি কিন্তু সংক্ষেপিত, এটি রুদ্রমঙ্গল গ্রন্থ থেকে সংগৃহীত করা হয়েছে। জাতীয় কবি কাজী নজরুলের রুদ্রমঙ্গল নামে একটি প্রবন্ধ গ্রন্থ আছে, সেখান থেকে আমাদের এই আমার প্রবন্ধটি সংগৃহীত করা হয়েছে এবং এটাকে সংক্ষেপ করে পরিমার্জন করে এখানে তোমাদের পাঠ্যপুস্তকে বিন্যস্ত করা হয়েছে। আমাদের এই পাঠ্য প্রবন্ধটিকে এখানে 5টি পর্বে বিভক্ত করা হয়েছে, বা আমরা যদি বলি 5টি প্যারাতে বিভক্ত করা হয়েছে। সে প্যারাগুলো আমরা এক এক করে দেখব। প্রথম যে প্যারা, সে প্যারাতে কাজী নজরুল ইসলাম বলেছেন যে আমার কর্ণধার আমি, অর্থাৎ কর্ণধারকে, কর্ণধার হচ্ছে নেতৃত্ব দেবার যোগ্য যে ব্যক্তি, তাকে বলা হয় কর্ণধার। নজরুল ইসলাম বলছেন যে আমার কর্ণধার আমি, আমারকে পথ দেখাবো আমি, আমার পথ প্রদর্শক আমি, অর্থাৎ আমার রাস্তা অন্য কেউ দেখাবে না, আমার নেতা অন্য কেউ না, আমার নেতা আমি, আমি আমার কর্ণধার। কারণ কি? কারণ এখানে তিনি বলছেন যে আমার ভিতরে যে সত্য আছে সেই সত্য আমাকে পথ দেখাবে। এবং আমি যে যাত্রা শুরু করেছি, সেই যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি আমার ভিতরের সত্যকে। আমার ভিতরে যে সত্য আছে সেই সত্যকে আমি নমস্কার জানাচ্ছি, সালাম জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। এবং তিনি বলছেন যে যে ভিতরের সত্যটাকে চিনেছে তার আর কোনো ভয় নেই, সে বাইরের কোনো অপশক্তির কাছে, রাজশক্তির কাছে বা লোকভয়ের কাছে সে লজ্জা পায় না, মাথা নত করে না। বাইরের শক্তি, রাজশক্তি, অর্থাৎ আমরা আমাদের চলার পথে জীবনে আমরা অনেক সময় নিজেরা সংকুচিত হয়ে যাই। কে কি বলবে, নিজের একটা স্পষ্ট কথা, সত্যি কথাও আমরা অনেক সময় ভয়ে বলতে পারি না। নজরুল এটার বিরোধী ছিলেন। তিনি বলছেন তোমার অন্তরে যে সত্য, তুমি যেটিকে সত্য বলে জেনেছো, সেই সত্যকে তুমি নিঃসংকোচে প্রকাশ করো। সেটার জন্য রাজশক্তি এবং লোকভয় কোনোটাই যেন তোমাকে স্পর্শ না করে। আবার তিনি বলছেন যার যে ভিতরে যার মিথ্যা থাকে সেই কেবল মিথ্যাকে ভয় পায়। যার অন্তরে সত্যি, সে সত্যি প্রকাশ করতে কুণ্ঠাবোধ করে না, সে নির্ভয়ে সত্যি প্রকাশ করে। এবং তিনি বলছেন যে আমরা অনেক সময় দেখি যে আপনাকে যে চিনেছে, আপন সত্যকে যে গুরু বলে, পথ প্রদর্শক বলে মেনেছে, নিজের অন্তরটাকে, নিজের অন্তরে যে সত্য সেটাই তার গুরু, সেটাই তার পথ প্রদর্শক। সে নিজের আলোয় যখন সে রাস্তা দেখে, তখন অনেকে তাকে অহংকারী বলে মনে করে যে সে তো অনেক অহংকারী, সে কারো কথাই শুনতে চায় না, নিজে যা ভালো মনে করে সেটাই করে, এবং মনে করে যে দাম্ভিক। নজরুল বলছেন হ্যাঁ, সেই দম্ভ অহংকার আমার মিথ্যা পৌরুষের চেয়ে অনেক বেশি ভালো। এই গেল প্রথম প্যারা। দ্বিতীয় প্যারাতে তিনি বলছেন যে আত্মশক্তি, যে নিজের সত্যকে চিনে সে আত্মশক্তিতে বলীয়ান হয়ে ওঠে। তার কাছে পরনির্ভরশীলতা, পরাবলম্বন সেগুলো
অনেক মেকি বলে মনে হয়, মেকি মানে মিথ্যা বলে মনে হয়, আপন শক্তিতে সে জ্বলে ওঠে। তো সেই আপন শক্তিতে বলিয়ান মানুষকে তিনি চেয়েছেন, প্রত্যাশা করেছেন নজরুল। এবং তিনি বলছেন যে সময়ে তিনি এই প্রবন্ধ রচনা করেছেন সেই সময়টা ছিল ব্রিটিশ বিরোধী তুমুল আন্দোলন চলছে তখন সমগ্র ভারতবর্ষ জুড়ে। এবং ভারতবর্ষের স্বাধীনতার পক্ষে জেনে কথা বলছেন নেতাজি ছিলেন, সুভাষচন্দ্র বসু ছিলেন, গান্ধীজি ছিলেন। তিনি এই গান্ধীজির কথা এখানে বলেছেন যে তিনি এখন ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধীর কথা তিনি বলছেন যে মহাত্মা গান্ধী বলছেন যে আমরা স্বাবলম্বী হব, আমরা পরাবলম্বন পরিত্যাগ করব। সেই জন্যে সেই সময় তোমরা জানো যে স্বদেশী আন্দোলন যারা করছিলেন তারা স্বদেশী পোশাক পরছিলেন, তারা বিদেশি সমস্ত বিলিতি বর্জন করেছিলেন এবং এটার ডাক দিয়েছিলেন গান্ধীজি। এবং গান্ধীজির পোশাক তোমরা দেখেছো, তিনি কিন্তু নাম করা ব্যারিস্টার ছিলেন, বিলেত থেকে পড়াশুনো করেছিলেন। তার যে স্যুট কুট বুটেড হয়ে যিনি চলতেন প্রথম জীবনে, সেইগুলো তিনি ইংরেজদের বিরুদ্ধে চরম ঘৃণা প্রকাশ করে, বিদ্রোহ প্রকাশ করে তিনি তার সেই বিদেশি স্যুট কোট বুট তিনি বর্জন করে তিনি দেশীয় ভারতবর্ষের এই যে তুলা দিয়ে চরকায় সুতা কেটে যে কাপড় তৈরি করা হতো সেই কাপড় তিনি সবসময় পরিধান করতেন। এবং এই কাপড়গুলো একটা সাদা ধুতির মতো গায়ে এবং পরনে ছিল, সেগুলো পরেই তিনি বিদেশ পর্যন্ত চলে যেতেন। এই গান্ধীজির কথা আমাদের নজরুল ইসলাম বলছেন যে গান্ধীজি আমাদেরকে পরাবলম্বন ত্যাগ করে স্বাবলম্বী হওয়ার কথা বলেছেন। সেটা কিন্তু বাহিরের স্বাবলম্বন নয় যে আমি বিদেশি বর্জন করেছি, আমি দেশি কাপড় পরছি, এটাই যে আমার স্বাবলম্বী লক্ষণ তা নয়। আমার অন্তরের যে স্বাবলম্বন সেটা অনেক বেশি জরুরি। নজরুলের কথা হচ্ছে যে আমরা গান্ধীজি আছেন সেটাই মেনে নিয়েছিলাম, গান্ধীজি যা করছেন আমরা তাই করছি, কিন্তু অন্তর থেকে যে আমার শক্তি জাগার কথা সেটা যতদিন না আমরা জাগাতে পারবো ততদিন আমাদের সত্যিকারের স্বাধীনতা, সত্যিকারের মুক্তি আমাদের মিলবে না। সেটি প্রত্যেক জাতির জন্যই সঠিক। আজকে আমরা বাঙালি জাতি স্বাধীনতার 50 বছর উদযাপন করছি। আমরা এই বছর এই সুবর্ণ জয়ন্তীতে এসেও আমরা দেখছি আমরা কিন্তু স্বাধীনতার যে স্বাদ পাওয়া উচিত আমাদের, আমরা যে স্বাধীনতা দেখতে চেয়েছি সেই স্বাধীনতা কিন্তু আমাদের প্রকৃতপক্ষে এখনো আসেনি, এখনো সুদূর পরাহত হয়ে আছে আমাদের স্বাধীনতা। আমরা কি চেয়েছিলাম? আমরা অর্থনৈতিক মুক্তি চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম সমস্ত বাধা অতিক্রম করে আমরা মানুষ হিসেবে অনেক উঁচুতে দাঁড়াবো, আমরা মানুষ হিসেবে অনেক বড় জায়গায় পৌঁছবো। সেখানে আমাদের এখনো অনেক ঘাটতি আছে। অর্থনৈতিক মুক্তি অনেকটা হয়েছে কিন্তু পুরোপুরি অর্জন করতে পারিনি। তারপরে হচ্ছে আমাদের অধিকার, অনেকগুলো অধিকার আমাদের এখনো অর্জিত হয়নি। সেটার জন্যে কি প্রয়োজন? অন্তরের শক্তিকে জাগ্রত করা প্রয়োজন। আমরা প্রত্যেকে যখন অন্তরের শক্তি দিয়ে জেগে উঠবো, আমরা যখন সত্যিকারভাবে স্বাবলম্বী হয়ে উঠব, আমাদের ভিতরে সত্য যেদিন সত্যিকারভাবে প্রকাশ পাবে, যেই সত্য অন্তরে থাকলে মানুষ আর বাইরের কোনো মিথ্যাকে ভয় পায় না। ওই যে বললাম রাজভয়, নজরুল যে বললেন রাজভয়, লোকভয় তখন সে পাবে না, সে তার অন্তরের শক্তি দিয়ে বিকশিত হবে। আমরা আজকের এই সময়েও নজরুল অনেক বেশি প্রয়োজন আমাদের জন্যে। আমরা নজরুলের এই যে তোমাদের আমরা একাদশ শ্রেণী ক্লাস করাচ্ছি, আজকে দ্বাদশ শ্রেণীতেও কিন্তু নজরুল পাঠ্য আছে, যে শর্ট সিলেবাস করা হয়েছে। শর্ট সিলেবাস করে তোমাদের যে পরীক্ষা তোমরা দেবে, এই যে 2021-এ তোমরা যারা পরীক্ষার্থী তাদের জন্য যে 5টা গদ্য 5টা পদ্য রাখা হয়েছে, এর মধ্যে আমার পদটি কিন্তু রাখা হয়েছে। তো সেইখানে তোমরা কিন্তু এই শর্ট সিলেবাসে পড়াশুনো করে তোমরা কিন্তু আবার ভর্তির পরীক্ষায় অবতীর্ণ হবে। তো তোমাদেরকে এই যে পুঙ্খানুপুঙ্খানুভাবে এই যে তোমাদের লেখক পরিচিতি, পাঠ পরিচিতি এবং ভিতরে যে এই আমার পথ প্রবন্ধের যে কথাগুলো, সেগুলো কিন্তু লাইন ধরে ধরে তোমাদেরকে পড়তে হবে। আমরা কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে আমি তোমাদেরকে গত ক্লাসে এমনি সরাসরি ক্লাস করিনি, ডিজিটাল কন্টেন্ট তৈরি করে আমরা স্লাইডের মাধ্যমে ক্লাসটা করিয়েছিলাম। তো সেই ক্লাসে আমি বলেছিলাম যে প্রবন্ধের সংজ্ঞা দিয়েছিলাম, তারপরে একটুখানি পাঠ পরিচিতি থেকে আলোচনা করে দিয়েছিলাম, আর বলেছিলাম
যে আমরা আজকের ক্লাসে প্রবন্ধের ভিতর থেকে তোমাদের যে সমস্যাগুলো আছে সেগুলি নিয়ে আলোচনা করব। তো তোমরা কিন্তু কেউ যোগাযোগ করোনি যে কী সমস্যা আছে। তো আমরা তাই আজকে ভিতর থেকে এই যে দ্বিতীয় প্যারা নিয়ে কথা বললাম। দ্বিতীয় প্যারাতে তিনি বলছেন ওই যে স্বাবলম্বী হওয়ার কথা, গান্ধীজির প্রসঙ্গ তিনি দ্বিতীয় প্যারাতে টেনেছেন, যে গান্ধীজির আছে বলেই আমরা কিন্তু গান্ধীজির কথাটাকে এড়িয়ে গেলাম। গান্ধীজি বলছেন স্বাবলম্বী হওয়ার কথা, পরাবলম্বন ত্যাগ করার কথা, কিন্তু আমরা সেই জায়গায় এখন সত্যিকারভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারিনি। তারপরে তিনি তৃতীয় প্যারাতে বলছেন যা পচে গেছে, ধরো আমরা একটা বিল্ডিং তৈরি করব, তো বিল্ডিং তৈরি করার জন্যে নিচে যে ভিত্তি দিতে হয়, ফাউন্ডেশন দিতে হয়, যে ফাউন্ডেশনটা ধরো কয়েক বছর আগে দেয়া আছে, তো যখন আমরা কয়েক বছর পরে এই বিল্ডিংটা করতে যাচ্ছি তখন দেখা গেছে যে এই যে ফাউন্ডেশনটা নিচে যে ফাউন্ডেশনটা দেওয়া আছে সেটার অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে আছে, নষ্ট হয়ে গেছে ফাউন্ডেশনটা। কিন্তু দেখা গেল কি সরকারি কাজ হয়তো মনে করলো যে ঠিক আছে দিয়ে দেই, আমার কি, আমি তো বিল পাবো। সুতরাং এই নষ্ট হয়ে যাওয়া, পচে যাওয়া ওই ফাউন্ডেশনের ভিতরেই আবার দুতলা তিনতলা তৈরি করা হলো। দেখা গেল কিছুদিনের মধ্যে সেটা ধসে পড়ছে, আমাদের সেই ইমারত ধসে পড়ছে। তাহলে কি করতে হবে? ইমারতটাকে যদি সুন্দরভাবে টিকে থাকতে হয় তাহলে হচ্ছে যেই ফাউন্ডেশনটা, যেই ভিত্তিটা পচে গেছে, নড়বড়ে হয়ে গেছে, সেটাকে কি করতে হবে? তুলে ফেলতে হবে। তুলে নতুন করে আবার ভিত্তি স্থাপন করতে হবে। নতুন করে যখন এই ফাউন্ডেশনটা দেওয়া হবে তখন আমাদের এই ইমারত, সেই বিল্ডিং আমাদের টিকে থাকবে অনেক বছর। তো সেই জন্য তৃতীয় প্যারাতে এসে নজরুল বলছেন যে যার ভিত্তিটা পচে গেছে সেই তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত তৈরি করা যাবে, কিন্তু তা সহজেই পড়ে যাবে। তো এর মধ্যে আমাদের দেশের যারা এই যে মানে যে ইমারত পচে গেছে যেটা বোঝাতে চাচ্ছেন, সেই ইমারত হচ্ছে কি বলছে, দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি, যা কিছু মেকি, সব কিছু ছেটিয়ে পরিষ্কার করে আগুনের সমার্জনা দিয়ে, সমার্জনা হচ্ছে মেজে পরিষ্কার করা, সেইখানে আবার নতুন করে সৃষ্টি করতে হবে। তাহলে আমাদের স্বপ্ন, আমাদের সব কিছু সেদিন সার্থক হবে, আমাদের গড়া সেই ইমারত টিকে থাকবে। চতুর্থ প্যারাতে এসে তিনি বলছেন ভুলের মধ্য দিয়ে কিন্তু সত্যকে পাওয়া যায়। আমরা 50 বছর ধরে অনেক ভুল করে চলছি। স্বাধীনতার যে মূল মন্ত্র, যেটা নিয়ে আমাদের লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, যেই স্বপ্ন নিয়ে আমরা স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, সেই স্বপ্ন সার্থক হওয়ার জন্যে আমাদের এই 50 বছর ধরে অনেক ভুলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। সেই ভুলগুলোকে কি করতে হবে? তিনি বলছেন যে হ্যাঁ, ভুল মানুষ করে, মানুষ মাত্রই ভুল করে, ভুলের মধ্য দিয়ে কিন্তু সত্যকে পাওয়া যায়। কোনো ভুল করছি আমরা যদি বুঝতে পারি এবং প্রাণ খুলে যদি আমরা তা স্বীকার করে নেই, তাহলেই কিন্তু সংশোধনটা সম্ভব। কিন্তু আমি যদি বলি যে না, আমি কখনোই কোনো ভুল করি নাই, আমি কখনো ভুল করতেই পারি না, তাহলে কিন্তু আমি কোনো দিনই সংশোধন হতে পারবো না এবং কোনো দিনই আমি প্রকৃত সত্যকে পাবো না, আমি নতুন কিছু, ভালো কিছু তৈরি করতে পারবো না। সেই জন্যে নজরুল বলছেন আমরা জাতীয়ভাবে বলি আর নিজের ব্যক্তিগতভাবে যদি নিজেদেরকে সংশোধন হওয়ার জন্য বলি, তাহলে বলতে হবে হ্যাঁ, তোমরা অনেক ছোট মানুষ, তোমরা অনেক ছোট তোমাদের জীবনটা, আমরা যারা তোমাদের চেয়ে বয়সে অনেক বড়, অভিজ্ঞতায় অনেক বড়, তারপরে আমাদের জীবনটা যখন আমরা দেখি হ্যাঁ অনেক ভুল ভ্রান্তি আমাদের জীবনে আছে। তোমরা যদি তোমাদের ছোট্ট এই 17 বছর 18 বছরের জীবনটাকে দেখো, সেখানেও দেখবে যে অনেক ভুল আমাদের হয়ে গেছে। তবে হ্যাঁ, ভুলটাকে স্বীকার করে নিতে হবে। আমি যে ভুলগুলো করেছি সেগুলি আমি আর করতে চাই না, আমি সত্যকে প্রকাশ করতে চাই, আমি আমার অন্তরের শক্তিটাকে জাগিয়ে তুলতে চাই, আমি চলতে চাই সত্যকে আঁকড়ে ধরে। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের ভুলটাকে স্বীকার করে নিতে হবে। ভুল করছি বা করেছি বুঝো,
শুধু জেদের খাতিরে গু ধরে যদি কেউ আমরা সেই ভুলটাকে আঁকড়ে ধরে থাকি, তাহলে আমাদের কখনোই সুন্দর কিছু, ভালো কিছু আসবে না। এটি নজরুল বলতে চেয়েছেন। লাস্ট প্যারা, পঞ্চম প্যারাতে তিনি তার আসল কথাটি বলেছেন, যে এইটি হচ্ছে তার প্রবন্ধের মূল উদ্দেশ্য। তিনি বলছেন সবার উপরে আমরা সেই 1000 বছর আগের কথা, যে আমরা শুনেছি যে আশরাফুল মাকলুকাত, মানুষ হচ্ছে আশরাফুল মাকলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সৃষ্টির সেরা জীব। আমরা শুনেছি কি বলে কবি চণ্ডীদাসের কথা, শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা শুনেছি জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমরা শুনেছি যদি স্রষ্টাকে ভালোবাসতে হয় তবে তার সৃষ্টিকে ভালোবাসো। সেই সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ, মানুষকে ভালোবাসার কথা বলা হচ্ছে। তো আমরা নজরুলের এই কথাটি যদি নেই, তিনি বলছেন মানুষ ধর্মই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, মানুষের চেয়ে আর বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান। তার সমস্ত জীবন ধরে তিনি মানবতার জয়গান গেয়েছেন, মানুষের কথা বলেছেন, সাম্যের কথা বলেছেন, সম্প্রীতির কথা বলেছেন, যে আমরা হিন্দু এবং মুসলমান দুটি জাতি আমাদের, তার যখন রচনা, সেটা আমরা বলছি ভারতবর্ষের, ভারত উপমহাদেশের কথা। আজকের যুগে, আজকে বাংলাদেশে দাঁড়িয়েও কিন্তু আমরা বলতে পারি এই কথাটি সত্যি, যে হিন্দু এবং মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এদের সবার মধ্যে যে সম্প্রীতি দরকার, এই সম্প্রীতিটা আমাদের 1000 বছর আগে থেকেই ছিল, এখনও আছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভুল বুঝাবুঝির জন্য নষ্ট হয়ে যাচ্ছে। সেই ভুল বুঝাবুঝি থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি। তাই নজরুলের আহ্বান হচ্ছে যে যে তার নিজের ধর্মকে চিনেছে, নিজের ধর্মের সত্যটাকে যে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে নিন্দে করতে পারে না, সে কখনো অন্য ধর্মকে অগ্রাহ্য করতে পারে না। তাই আমরা প্রত্যেকে আমার নিজের ধর্মটাকে ভালো করে জানবো, আমার নিজের ধর্মের সত্যটাকে নিজের হৃদয়ে ধারণ করব। কারণ নজরুলের আরেকটি কবিতায় আছে, মন্দির এই, মসজিদ এই, কাবা এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেলেন সত্যের পরিচয়। এই হৃদয়টাই হচ্ছে সত্যিকারের মন্দির এবং মসজিদ। এইখানটাকে পবিত্র রাখা, এইখানটাকে সুন্দর রাখা, মিথ্যাকে দূরে রাখা, সত্যকে আঁকড়ে ধরে রাখা হচ্ছে আমার অন্তরের চাহিদা। এবং আমাদের অন্তরে যখন আমরা নিজ ধর্মকে ধারণ করব, নিজের ধর্মের সত্যকে ধারণ করব, তখন আমাদের চোখের সামনে জগৎটা সুন্দর হয়ে, নির্মল হয়ে ভেসে উঠবে। কোনো ধর্মই তখন আমাদের কাছে অগ্রাহ্য মনে হবে না, সকল ধর্মকেই মানুষ শ্রদ্ধা করবে। যেমন কেউ যখন তার নিজের মাকে ভালোবাসে, মাকে যখন শ্রদ্ধা করে, তখন সে পৃথিবীর কোনো মাকেই অশ্রদ্ধা করতে পারে না। এটাই হচ্ছে মূল মন্ত্র। আজকে আমরা এই যে কিছুদিন আগে নারী দিবস যে দিনটি গেল 8 মার্চ, বিশ্বজুড়ে পালিত হচ্ছিল, কিন্তু দেখো আমরা বাঙালিরা কিন্তু সারা জীবন ধরেই নারীকে মর্যাদা দিয়ে এসেছি, মাকে মর্যাদা দিয়ে এসেছি। পৃথিবীর সব কিছুর আগে, স্রষ্টার পরেই মা। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বলা হচ্ছে জননী জন্মভূমিচ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী এবং জন্মভূমি স্বর্গের চাইতেও সেরা। সেই বাংলাদেশের মানুষ আমরা, সেই মানুষেরা আমরা জননীকে সেরা জানি, এবং আমরা অন্তরের সত্যকে, নিজের ধর্মকে সেরা বলে জানি বলেই আমরা পৃথিবীর কোনো নারীকে যেমন অশ্রদ্ধা করতে পারি না, পৃথিবীর কোনো ধর্মকে আমরা অগ্রাহ্য করি না। আমি যেমন আমার ধর্মকে ভালোবাসি, তেমনি পৃথিবীর সকল ধর্মকে আমি শ্রদ্ধা করি। আমি যেমন আমার মাকে ভালোবাসি, তেমনি পৃথিবীর সকল নারী জাতিকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। আজকের এই সময় দাঁড়িয়ে তোমাদের কাছে আমার একটি কথা, যে এসো এই তরুণ প্রজন্ম, তোমরা সুন্দর একটি সমাজ গড়ে তুলো, যেই সমাজে আমরা সত্যিকারভাবে আত্মশক্তিতে বলিয়ান, আত্মবিশ্বাসে বলিয়ান সুন্দর একটা সমাজ পাবো, যে সমাজে কোনো
গ্লানি থাকবে না, কোনো হতাশা থাকবে না, কোনো অসম্মান থাকবে না, অপমান থাকবে না। আমরা সবাই সুন্দর একটা সমাজ, সুন্দর একটা বাংলাদেশ গড়তে চাই। তো তোমরা সবাই ভালো থাকো। তোমরা আবারও ভালো করে প্রবন্ধটা দেখবে এবং প্রবন্ধ পড়ে শুধু পরীক্ষায় লিখবে সেটার জন্য না, নজরুল পড়ে মানুষের জীবনে যদি একটুকু পরিবর্তন না হয় তাহলে নজরুলই কিন্তু বৃথা হয়ে যাবেন। নজরুলের প্রত্যেকটি লেখা, প্রত্যেকটি কথা তার জীবনে এতটা বেশি তিনি পালন করেছেন, সেজন্যই তিনি আমাদেরকে আহ্বান করেছেন আমরা যেন এই কথাগুলো মেনে নিয়ে আমাদের জীবনকে সুন্দর করে সাজাই। আগামী ক্লাসে আমরা তোমাদেরকে জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে দিব তোমাদের যেগুলো প্রয়োজনীয়। তোমরা ততদিনে আবারও বলছি পাঠ পরিচিতিটা বেশ ভালো করে পড়বে। আমি তোমাদেরকে পড়া দিয়ে দিচ্ছি বাড়ির কাজ হিসেবে। আমি যদিও ক্লাসে দিয়েছিলাম গত ক্লাসে, তারপরে আবারও দিচ্ছি। সেটা হচ্ছে লেখক পরিচিতি, পাঠ পরিচিতি ও মূল প্রবন্ধ। মূল প্রবন্ধ যেটা আজকে আমি আলোচনা করলাম 5টি প্যারাতে বিভক্ত করে, সেইভাবে তোমরা প্রবন্ধটা ধরে ধরে পড়বে। এটাই তোমাদের পড়া রইল। তো তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।